আসসালামু আলাইকুম সবাইকে। প্রথমে ইনফরমালি আমার পরিচয় দিয়ে শুরু করছি। আমার নাম মোহাম্মদ আজিজুল হাকিম সিয়াম। আমি বর্তমানে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অ্যাগ্রো প্রোডাক্ট প্রসেসিং টেকনোলজি বিভাগে অধ্যয়নরত আছি। 4th ইয়ার ফার্স্ট সেমিস্টার। অ্যান্ড দেখা যাচ্ছে যে আজকের এই ভিডিওতে আমি যতটুকু জানি সেটার উপর বেসিস করে আমি কিছু জিনিস দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে, যাতে সেটা আপনাদের রিসার্চ পারপাজে কিছুটা হেল্প করে। অ্যান্ড আমি নিজেই খুব বেশি কিছু জানি না। দেখা যাচ্ছে যে যদি কোনো প্রকার ভুল ভ্রান্তি হয়ে থাকে আমার মনের অজান্তে, তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এই আর কি। তো প্রথমে আমরা কিছু জিনিস মাথায় রাখবো। যেহেতু আমরা রিসার্চ করছি বা করতে ইচ্ছুক, আমাদেরকে কিছু বেসিক জিনিস অলওয়েজ মাথায় রাখতে হবে। ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের গোল। আমরা কেন রিসার্চ করছি বা আমাদের পারপাসটা কি রিসার্চ করার। সাধারণত যারা রিসার্চ করে বা যাদের রিসার্চার হওয়ার ইচ্ছে থাকে, মনে প্রাণে ইচ্ছে থাকে, তারা সাধারণত একটা গোলকে ফোকাস করে আগায় যে সে রিসার্চার হবে অ্যাট এনি কস্ট। তার ক্যারিয়ারের মেইন ফোকাসই থাকবে হচ্ছে রিসার্চার হওয়া, অথবা ভার্সিটি টিচার হওয়া, অথবা বাইরের দেশে পড়াশোনা করতে যাওয়া। আপনি যদি রিসার্চার হতে চান, আপনার হচ্ছে পাবলিকেশনস লাগবে, মাস্ট। আপনি যদি টিচার হতে চান, আপনার ভালো সিটি লাগবে, অ্যান্ড পাশাপাশি পাবলিকেশনস থাকলে আপনি প্রায়োরিটি পাবেন। আপনি যদি বিদেশে যেতে চান, স্কলারশিপ ফান্ডিং পেতে গেলে আপনাকে রিসার্চ করতে হবে। অ্যান্ড আপনি যদি পাবলিকেশন শো করতে পারেন, দেখা যাচ্ছে যে স্কলারশিপ অ্যান্ড পাবলিকেশন, স্কলারশিপ অ্যান্ড ফান্ডিং পেতে সুবিধা হয়। এটা হচ্ছে প্রথম কথা, যে আপনাকে আপনার গোলটা ঠিক রাখতে হবে। আপনি যদি মনে করেন যে না, আমি আজকে রিসার্চ করলাম, কালকে হচ্ছে ব্যবসা বাণিজ্য নিয়ে চিন্তা ভাবনা করলাম, পরের দিন হচ্ছে বিসিএস কিভাবে প্রিপারেশন নেওয়া যায় সেটা নিয়ে চিন্তা ভাবনা করলাম, এত কিছু চিন্তা ভাবনা করে কখনো রিসার্চ করা পসিবল না। এটা আমার দৃষ্টিকোণ থেকে আমি বলছি। হ্যাঁ, অনেক মাল্টি ট্যালেন্টেড পাবলিক থাকতে পারে যাদের একই সাথে অনেকগুলো সেক্টরকে হ্যান্ডেল করার মতো ক্যাপাসিটি থাকে। বাট ওই যে কথাই আছে না, যে দুই নৌকায় পা দিয়ে চললে আসলে পানিতে, নদীর পানিতে ডুবে মরতে হয়। সেটা এমন, আপনাকে আপনার গোল ফিক্স করতে হবে যে আপনি রিসার্চটা কেন করতে যাচ্ছেন, আপনার ক্যারিয়ার পারপাসটা কি, আপনার ক্যারিয়ারের সাথে রিসার্চটা আদৌ চাই কিনা, আপনি পরবর্তীতে আপনার ক্যারিয়ারটা এই ফিল্ডে তৈরি করবেন কিনা, সেটার উপর বেস করে আপনাকে আপনার চিন্তা ভাবনা করতে হবে যে আপনি আদৌ রিসার্চ করবেন নাকি করবেন না। যদি হ্যাঁ, আপনার মানে ইচ্ছা থাকে যে না, ওই তিনটা জিনিস, যে আপনি হয় ভার্সিটি টিচার হবেন, অথবা রিসার্চার হবেন, অথবা বাইরের দেশে যাবেন, অথবা এই ফিল্ডেই আপনি আপনার ক্যারিয়ার করবেন, সেক্ষেত্রে আপনি রিসার্চ করবেন অনায়াসে, এবং আপনাকে করতে হবে। সেকেন্ড থিং হচ্ছে ট্রাই টু লার্ন ফার্স্ট। আমরা সাধারণত দেখা যাচ্ছে যে রিসার্চ করতে গেলে প্রাথমিক পর্যায়ে এটাই মাথায় নিয়ে আসি যে আমি রিসার্চ করবো শুধুমাত্র পাবলিকেশন। বিষয়টা এমন না। আপনি প্রাথমিক পর্যায়ে যদি পাবলিকেশন চিন্তা করে যদি রিসার্চ করতে আসেন, তাহলে দেখা যাচ্ছে যে আপনার আসলে শিক্ষা হবে না। হ্যাঁ, ওই কোনো রকম দেখা যাচ্ছে একটা পেপার দাঁড়া করায় হচ্ছে, ছোট হোক বড় হোক, ভালো ইম্প্যাক্ট ফ্যাক্টর ওরা জার্নালে পাবলিশ হোক বা না হোক, হ্যাঁ, লোকাল জার্নালে পাবলিশ হোক, হ্যাঁ, কোনো একটা জার্নাল পাবলিশ হলেই হচ্ছে, এরকম চিন্তা ভাবনা নিয়ে অনেকে হচ্ছে পেপার পাবলিশ করে। পেপার পাবলিকেশন টার্গেট নিয়েই অনেকে হচ্ছে রিসার্চ ফিল্ডে আসে। আপনার যদি মূল ফোকাস পাবলিকেশন থাকে, দেন দেখা যাচ্ছে আপনার পক্ষে বেশি কিছু শেখা, নলেজ গ্যাদার করা, এই জিনিসটা অনেক কষ্টসাধ্য বিষয় হয়ে যাবে। তো আগে শিখুন, দেন পাবলিকেশন চিন্তা করুন যে না, আমি এখন পর্যাপ্ত পরিমাণে শিখেছি, পাবলিকেশন করার মতো আমার পর্যাপ্ত পরিমাণ নলেজ গ্যাদার হচ্ছে, তাহলে এখন আমি একটা ফার্দার স্টেপ নিতে পারি, পাবলিকেশন চিন্তা ভাবনা করতে পারি। যেহেতু আমার
নলেজ পর্যন্ত আছে এই ফিল্ডে। তো এর পরের বিষয়টা যদি বলি, ট্রাই টু স্টিক টু ইউর প্রিফারেবল টপিক অবজেক্টিভ। যেহেতু রিসার্চ একটা ধৈর্যের বিষয়, অ্যান্ড আপনি যে টপিক নিয়ে রিসার্চ করবেন ওটা যদি আপনার পছন্দের না হয় তাহলে কিন্তু আপনি ওই ওই সেক্টর নিয়ে বেশি দিন কাজ করতে পারবেন না। সাপোজ যে অনেকগুলো সাবজেক্ট তো থাকে, আমরা 9-10 পাস করে এসেছি, ইন্টারমিডিয়েট পাস করে এসেছি। ইন্টারমিডিয়েটে কিন্তু আমাদের সব সাবজেক্টই কিন্তু প্রিয় ছিল না। যে সাবজেক্টটা প্রিয় ছিল সেই সাবজেক্টটা নিয়ে আমি বেশি সময় কাটাতে আহ, পারতাম, বেশি সময় নিয়ে পড়াশোনা করতে পারতাম। যদি ছিল ম্যাথ হয় তাহলে ম্যাথ, যদি ছিল বায়োলজি হয় তাহলে বায়োলজি। তাহলে আপনাকে বুঝতে হবে যে রিসার্চে যতগুলো ফিল্ড আছে আপনার সাবজেক্টের সাথে যেগুলো যায়, আপনার সাবজেক্টে যতগুলো ফিল্ড আছে ওই ফিল্ডের মধ্যে কোন ফিল্ডটা বা কোন সাইটটা, কোন সেক্টরটা আপনার কাছে পছন্দনীয়। যে সেক্টরটা পছন্দনীয় আপনি সেই সেক্টরটা নিয়ে আগান। আপনার যদি প্রোডাক্ট ডেভেলপমেন্ট সেক্টরটা পছন্দনীয় হবে আপনি প্রোডাক্ট ডেভেলপমেন্ট নিয়ে আগান। আপনার যদি দেখা যাচ্ছে বায়োডিগ্রেডেবল বা ফিল্ম বা কোডিং নিয়ে কাজ করতে ভালো লাগে তাহলে আপনি সেটা নিয়ে আগান। অনেকে ন্যানো পার্টিকেলস নিয়ে কাজ করে, হ্যাঁ, তারপর অনেকে ফাংশনাল ফুড নিয়ে কাজ করে, তারপরে অনেকে দেখা যাচ্ছে যে সুইটেনার্স নিয়ে কাজ করে, হ্যাঁ। মানে অনেকগুলো সাইট আছে, আমার ওভাবে এক্স্যাক্টলি সেক্টর গুলো মাথায় নাই, বাট টপিক ওয়াইজ বা সেক্টর ওয়াইজ অনেক ভাগ বটরা আছে। আপনার কাছে যে সেক্টরটা ভালো লাগে আপনি সেই সেক্টরটা নিয়ে আগান, হ্যাঁ। যদি আপনার সেক্টরটা পছন্দনীয় না হয় তাহলে আপনি লং টার্মে আপনি কাজ করতে পারবেন না ওই সেক্টর বা ওই টপিকের উপর। ফোর্থ ওয়ান হচ্ছে পেশেন্স এন্ড কনসিস্টেন্সি। রিসার্চের ক্ষেত্রে পেশেন্স খুবই বড় একটা বিষয়। দেখা যাচ্ছে যে আপনার এখন প্রাথমিক পর্যায়ে রিসার্চ করতে খুব আগ্রহী, হ্যাঁ, রিসার্চ অনেক বড় একটা বিষয়, অনেক বড় একটা শব্দ। রিসার্চ করলে মানুষ অনেক ভালো বলবে, রিসার্চ করলে প্রোফাইল ভারী হবে, হ্যাঁ ত্যান। এই আগ্রহ নিয়ে আপনি প্রাথমিক পর্যায়ে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস কাজ করলে, খুব আগ্রহ সহকারে করলেন, অথবা 6 মাস করলেন বা 1 বছরই করলেন, এই 1 বছর কাজ করার পরে আপনি আউটপুট পাবেন না, বাই চান্স যদি আপনি আউটপুট না পান, কোনো প্রকার আউটপুট না পান, হোটেল পাবলিকেশন ক্ষেত্রে বা আদার বিষয় আছে। এই যে আমাদের আজকে মিটিং হচ্ছিল, মিটিং এ আমাদের ভাই বলছিলেন যে রিসার্চে আসলে একটা অনেক বড় বড় ধৈর্যের বিষয়। যতবারই ধৈর্য শব্দটা উচ্চারণ করি না কেন এটা কম হবে। অনেকে দেখা যাচ্ছে যে 4-5 বছর 6 বছর রিসার্চ করেও পর্যাপ্ত পরিমাণ নলেজ গ্যাদার করতে পারে না, একটা ভালো আউটপুট নিয়ে আসতে পারে না। তো রিসার্চ একটা ধৈর্যের বিষয়, আপনাকে এটা মাথায় রেখেই রিসার্চ ফিল্ডে আসতে হবে যে আপনি ধৈর্য সহকারে এই ফিল্ডের সাথে টিকে থাকবেন, হ্যাঁ, ধৈর্যের সাথে আপনি রিসার্চটা কন্টিনিউ করবেন। যতদিন না পর্যন্ত সাকসেসফুল হচ্ছে ততদিন পর্যন্ত আপনি কন্টিনিউ করবেন, হ্যাঁ। অ্যান্ড সাকসেসফুল হওয়ার পরেও তো অবশ্যই কন্টিনিউ করবেন। হ্যাঁ, কনসিস্টেন্সির বিষয়টা হচ্ছে যে আপনাকে প্রতিনিয়ত কাজ করতে হবে। যে না আপনি 1 মাস খুব মানে জোরের উপর কাজ করলেন, আরেক মাস করলেন না, হ্যাঁ, 2 মাস গ্যাপ দিলেন, 1 মাস আরাম করলেন। যে না 1 মাস আমি খুব জোরের উপর কাজ করেছি, আরেক মাস আমি আরাম করবো, বা আমার এখন সামনে পরীক্ষা আসছে, আমি সিটি দেবো, অনেকগুলো অ্যাসাইনমেন্ট করতে হবে, অনেক ল্যাব ওয়ার্ক আছে, প্র্যাকটিক্যাল আছে, সেগুলো করতে হবে। তো দেখা যাচ্ছে যে রিসার্চের এই সাইডটা একটু পাশে থাকুন, আমার পরীক্ষা পরীক্ষা 1 মাস চলবে, তারপর দেখা যাচ্ছে আমি 10 15 দিন ছুটি কাটাবো, এই 1.5 2 মাসের মধ্যে আমি হচ্ছে রিসার্চের সাইড থেকে আসতে পারছি না, তাহলে এই সাইড একটু সাইডে থাকুন, আমি 1.5 2 মাস পরে আবার কন্টিনিউ করবো। তো এই জিনিসটা করা যাবে না, আমাদের সবসময় কিছু না কিছু নলেজ গ্যাদার করতে হবে, কিছু না কিছু রিসার্চের বিষয় শিখতে হবে, কিছু টুলস ব্যবহার করা শিখতে হবে, কিছু সফটওয়্যার ব্যবহার করা শিখতে হবে, হ্যাঁ, প্রতিনিয়ত অ্যানালাইসিসের ভিতরে থাকতে হবে, প্রতিনিয়ত রিসার্চের সাথে জড়িত থাকতে হবে, কনসিস্টেন্সিটা মেনটেন করতে হবে। অ্যান্ড ফার্স্ট নাম্বার হচ্ছে গিভ ইউর বেস্ট এফোর্ট। আপনি আপনার যদি বেস্ট এফোর্ট না দেন রিসার্চ ফিল্ডে তাহলে দেখা যাচ্ছে আপনার সাকসেস রেট অনেক কমে আসবে। আপনাকে বেস্ট এফোর্ট দিতে হবে, এমন পাগলের মতো হচ্ছে রিসার্চকে নেশা হিসেবে ধরে নিয়ে কাজ করতে হবে, তাহলে দেখা যাচ্ছে যে সাকসেস রেট অনেক বেড়ে যাবে। 6 নম্বর হচ্ছে কিপ ইন টাচ উইথ ইউর টিচার্স এন্ড মেন্টর। রিসার্চ করতে গেলে আপনাকে রিসার্চ শিখতে হবে। তো রিসার্চ শিখবেন কার কাছ থেকে? অবশ্যই যারা রিসার্চে পারদর্শী বা যাদের রিসার্চ প্রোফাইলটা ভারী, যারা রিসার্চে অনেক বছর ধরে আছেন,
তাদের কাছ থেকে একটু শিখবেন। এবং এটা কারা হবে? এটা আমাদের অবশ্যই টিচাররা হবে। কারণ টিচাররা রিসার্চ ফিল্ড নিয়ে অনেক দিন ধরে আছেন। এটা হতে পারে আমাদের কোনো বড় ভাই যিনি কিনা রিসার্চ নিয়ে বেশ কয়েক বছর ধরে কাজ করতেছেন, রিসার্চ জগতে থেকে আছেন, তার বেশ কয়েকটা পাবলিকেশন আছে, হ্যাঁ, ভারী কিছু কাজ করেছেন। হোক সেটা আমাদের টিচার, হোক সেটা আমাদের কোনো বড় ভাই, যেই হোক হন না কেন, তাদের সাথে আমাদের একটু ভালো সম্পর্ক রাখতে হবে, যাতে আমরা তাদের কাছ থেকে পরামর্শ নিতে পারি, তাদের কাছ থেকে বেশি বিভিন্ন বিষয়ে আমরা শিখতে পারি। যেহেতু তারা এক্সপিরিয়েন্স মানুষের কাছ থেকে নলেজ গ্যাদার করলে আপনার নলেজটা বৃদ্ধি পাবে, অ্যান্ড আপনি আরো ভালো ওয়েতে কিভাবে রিসার্চ করতে হয় সেটা শিখতে পারবেন। ফার্স্ট নাম্বার, ট্রাই টু ওয়াচ মোর অ্যান্ড মোর ভিডিও। এই যে এক্সপিরিয়েন্স মানুষের সাথে কন্ট্যাক্টে থাকার কথা বললাম, এক্সপিরিয়েন্স মানুষের সাথে কন্ট্যাক্টে আপনি আরেকটা ওয়েতেও থাকতে পারবেন। যারা ভিডিও বানায় তারাও কিন্তু কম বেশি রিসার্চ করে বা করতেছে, কম বেশি রিসার্চ করতেছে বিধায় কিন্তু তারা ভিডিও বানাচ্ছে এবং তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করছে। আপনি যত বেশি ভিডিও দেখবেন তত বেশি বিভিন্ন রিসার্চারদের এক্সপিরিয়েন্স সম্পর্কে জানতে পারবেন, তাদের নলেজ থেকে নিজের নলেজটাকে বাড়াতে পারবেন, তাদের নলেজ থেকে নলেজ গ্যাদার করে। অ্যান্ড পরেরটা হচ্ছে রিড অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান। ধৈর্য সহকারে প্রচুর পরিমাণে পেপার পড়তে হবে। প্রচুর পরিমাণে পেপার পড়লেই আপনি হচ্ছে বিভিন্ন বিষয় আসলে জানতে পারবেন, বিভিন্ন বিষয় আসলে সম্পর্কে নলেজ গ্যাদার করতে পারবেন। হ্যাঁ, আপনি যখন একটা পেপার পড়বেন, এ টু জেড পড়বেন, তখন দেখা যাচ্ছে যে ওই পেপারে কি কি নিয়ে বিষয় আশয় নিয়ে কাজ করা হয়েছে, ওটার ইন্ট্রোডাকশন কি, কি কি মেথোডোলজি ইউজ করা হয়েছে, কোন কোন টেস্ট করা হয়েছে, কি কি ম্যাটেরিয়ালস ইউজ করা হয়েছে, হ্যাঁ, ওর প্রসিডিউরটা কি, কাজের প্রসিডিউরটা, রেজাল্ট গুলো কেমন আসছে, হ্যাঁ। তো এ টু জেড যদি একটা পেপারের আপনি পড়েন তাহলে বুঝতে পারবেন যে কিভাবে কিভাবে কাজ করছে, কি কি ম্যাটেরিয়ালস ইউজ করেছে, কি কি যন্ত্রপাতি ব্যবহার করছে। তো যত বেশি রিসার্চ পেপার পড়বেন তত বেশি আপনার নলেজ গ্যাদার হবে। তারপর ফোল্ডার ক্রিয়েশন, আপনাকে রিসার্চ করার সময় অবশ্যই ফোল্ডার ক্রিয়েট করতে হবে। দেখা যাচ্ছে যে আপনি ড্রয়িং নিয়ে রিসার্চ করতেছেন, হ্যাঁ, তো আপনার ড্রয়িং এর জন্য আলাদা একটা ফোল্ডার থাকবে। বা দেখা যাচ্ছে আপনি সিডের নিউট্রিশনাল কম্পোজিশন বের করতেছেন, বা রিসার্চের টপিক হচ্ছে এটা, সিডের নিউট্রিশনাল কম্পোজিশন বের করতে গেলে দেখা যাচ্ছে যে আপনাকে ভিটামিনস বের করতে হতে পারে, ভিটামিনসের ডাটা কালেক্ট করতে হবে। আর দেখা যাচ্ছে যে আমাদের কাজ রিভিউ পেপার নিয়ে, আমরা যদি সিডের নিউট্রিশনাল কম্পোজিশনের উপর রিভিউ পেপার লিখি, তাহলে দেখা যাচ্ছে যে আমাদেরকে অ্যামাইনো অ্যাসিডের ডাটা কালেক্ট করতে হবে, ভিটামিনসের ডাটা কালেক্ট করতে হবে, মিনারেলসের ডাটা কালেক্ট করতে হবে। তো প্রত্যেকটা পার্টের জন্য আলাদা আলাদা ফোল্ডার থাকবে, যেখানে ভিটামিনসের ডাটার ফাইলগুলো থাকবে। যে একটা ফাইল অ্যামাইনো অ্যাসিডে থাকবে, তো ফোল্ডার একটা ফোল্ডার অ্যামাইনো অ্যাসিডে থাকবে, তো ওই অ্যামাইনো অ্যাসিডের ফোল্ডারে শুধুমাত্র দেখা যাচ্ছে যে অ্যামাইনো অ্যাসিডের ফাইলগুলোই থাকে। এভাবে কম্পিউটারে আলাদাভাবে ফোল্ডার ক্রিয়েট করে রাখতে হবে। যখন যে পিডিএফটা আপনি পাচ্ছেন, আপনি ওই পিডিএফটা ডাউনলোড করে ওই নির্দিষ্ট ফোল্ডারে রাখবেন, কারণ পরবর্তীতে যখন ফাইল নিয়ে কাজ করতে যাবেন দেখা যাচ্ছে যে ফোল্ডার আপনাকে ওই ফাইলটা আপনার খুঁজে পেতে সুবিধা হবে না, আপনি অমুক ফাইলটা অমুক ফোল্ডারে রাখছেন। এটা মানে কাজ করার সুবিধার্থে আপনাকে ফোল্ডার ক্রিয়েট করে রাখতে হবে। অ্যান্ড তারপর হচ্ছে ইউর ওয়ার্ক নিডস টু বি ইউনিক। আপনি যে রিসার্চ করছেন এটা কেন করছেন? অবশ্যই ইনোভেটিভ কিছু আইডিয়া জেনারেট করার জন্য, ইনোভেটিভ কিছু ওয়ার্ক তৈরি করার জন্য, যার কারণে দেখা যাচ্ছে যে আপনার রিসার্চ টপিকটা বা রিসার্চের সাইটটা অবশ্যই ইউনিক হতে হবে। রিসার্চের সাইট না, রিসার্চের টপিক। আর সেটা যদি 1% হয় তাহলে 1%, ঠিক আছে, 1% যদি ইনোভেশন আনতে পারেন আপনি আপনার রিসার্চে, তাহলে আপনি সার্থক। দেখা যাচ্ছে যে আপনি ড্রয়িং নিয়ে কাজ করছেন, হ্যাঁ, ড্রয়িং নিয়ে অনেকেই কাজ করছে, বাট আপনি যেই ড্রয়িং এর যে কনসেপ্টটা তুলে আনতে চাচ্ছেন সেটা নিয়ে কেউ কখনো কথা বলে নাই, হ্যাঁ, সেটা 1% হোক, 0.5% হোক, ঠিক আছে। হ্যাঁ, অনেক সময় এমন হয় যে একাধিক মানুষ সেম টপিকের উপর কাজ করতেছে এবং সবগুলো পেপারই পাবলিশ হচ্ছে, এমন ঘটনাও আছে। বাট আমরা সাধারণত চেষ্টা করি যে যখনই কাজ করব কাজটা যাতে ইউনিক হয়, টাইটেলটা যাতে ইউনিক হয়, কাজ যত ইউনিক হবে, যত বেশি পার্সেন্টেজ ইউনিক হবে কাজ, যত বেশি টাইটেলটা ইউনিক হবে, আপনার ওই কাজের গ্রহণযোগ্যতা তত বেশি বৃদ্ধি পাবে। কাজের যখন গ্রহণযোগ্যতা বা অ্যাকসেপ্টেন্স রেট বেড়ে যাবে তখন সেটা তো অবশ্যই পাবলিকেশন হবে, এটাই স্বাভাবিক। তো কাজটা ইউনিক করতে হবে। আপনি
রিসার্চ ফিল্ডে অবদান যদি রাখতে চান, যেহেতু রিসার্চ আপনি করতেছেন, রিসার্চ ফিল্ডে অবদান রাখার জন্য, হ্যাঁ, রিসার্চ ফিল্ডে অবদান রাখতে হলে আপনাকে কাজটা ইউনিক ওয়েতে তৈরি করতে হবে। অ্যান্ড এরপরে হচ্ছে লার্নিং দ্য ইউজ অফ ডিফারেন্ট সফটওয়্যার। আপনার রিসার্চ করার খাতিরে অনেক সফটওয়্যার ইউজ করা লাগতে পারে, সেটা এআই বেসড হতে পারে, সেটা বিভিন্ন রেফারেন্স ম্যানেজমেন্ট টুলস হতে পারে। তারপর দেখা যাচ্ছে যে আপনার কিছু গ্রাফিক্যাল অ্যাবস্ট্রাক্ট রেডি করার জন্য ফটোশপ বা আপনি ইলাস্ট্রেটর যদি কাজ শিখে রাখেন, হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে যে আপনাদের ওই নলেজটা আপনার রিসার্চের বেসটাকে স্ট্রং করতে, আপনার পেপারটাকে স্ট্রং করতে হেল্প করবে। তো বিভিন্ন সফটওয়্যার, যেমন ডাটা অ্যানালাইসিস সফটওয়্যার আছে বিভিন্ন, হ্যাঁ, এসপিএসএস যে সফটওয়্যারগুলো হচ্ছে বিভিন্ন ডাটা অ্যানালাইসিস করতে হেল্প করে, হ্যাঁ। তো বিভিন্ন সফটওয়্যারের নলেজ রাখতে হবে, কোন কোন নলেজ, কোন কোন সফটওয়্যার বেসিস নলেজ রাখলে বেটার হয় সেটা আপনাকে জানতে হবে, এবং সেই সফটওয়্যারগুলো বা সেই টুলসগুলো ভালোভাবে রপ্ত করতে হবে। আচ্ছা, এই জিনিসগুলো আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। এরপরে আসি খুবই দুইটা কমন কোশ্চেন, সেটা হচ্ছে হোয়াট ইজ রিভিউ পেপার অ্যান্ড হোয়াই টু রাইট এ রিভিউ পেপার। রিভিউ পেপার কি? রিভিউ পেপার হচ্ছে প্রিভিয়াসলি যে কাজগুলো হয়েছে সেই কাজগুলোর ডাটাকে কম্বাইন করে একটা নির্দিষ্ট ডাটা তৈরি করা। দেখা যাচ্ছে যে আপনি 50টা পেপারের ডাটাকে কম্বাইন করে একটা ডাটা বানাচ্ছেন, যেখানে ওই 50টা পেপারেরই থিম নলেজ আছে। কারণ আপনি 50টা পেপারকে যদি কম্বাইন করেন, যে এক একটা পেপার যদি 5 পেজ করে হয়, 50টা পেপার কম্বাইন করেন, তাহলে তো অনেকগুলো পেজ হয়ে যাচ্ছে, তাই না? যে এত বড় পেপার তো রেডি করলে হবে না। আপনাকে কি করতে হবে? ওই যে 50টা পেপার, প্রত্যেকটা পেপার থেকে কিছু 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 ডাটা কম্বাইন করে সামঞ্জস্য রেখে, অবশ্যই যে আপনি ওই ডাটাটা লিখছেন কেন লিখছেন। হ্যাঁ, দেখা যাচ্ছে আমি ইন্ট্রোডাকশন লিখবো, ইন্ট্রোডাকশনের মধ্যে দেখা যাচ্ছে যে 3-4টা পার্ট বা 3-4টা প্যারা থাকতে পারে, বা দেখা যাচ্ছে যে আমার 15-20 লাইন থাকতে পারে, 15-20টা সেন্টেন্স থাকতে পারে। তো ওই 15-20টা সেন্টেন্স আমি সামঞ্জস্য রেখে, সিকোয়েন্স ঠিক রেখে আমি বিভিন্ন পেপার থেকে কালেক্ট করবো। বা দেখা যাচ্ছে আমি অ্যামাইনো অ্যাসিডের ডাটা কালেক্ট করতেছি, অ্যামাইনো অ্যাসিডের ডাটা বা ভিটামিনের ডাটা কালেক্ট করতেছি, তার জন্য আমি 8টা বা 10টা পেপার খুঁজে পাইছি। ওই 8টা 10টা পেপারের ডাটাকে কম্বাইন করে আমি একটা ডাটা বানাচ্ছি। ঠিক আছে? রিভিউ পেপার হচ্ছে বিভিন্ন সোর্স থেকে, যেই সোর্সগুলো কি হবে, সোর্সগুলো অবশ্যই রিসার্চ আর্টিকেল হতে হবে, বিভিন্ন রিভিউ পেপার হতে হবে। বিভিন্ন পেপার থেকে ডাটা কালেক্ট করে একটা কম্বাইন ডাটা তৈরি করা হচ্ছে রিভিউ পেপার। অ্যান্ড সেখানে অবশ্যই আপনি আপনার নিজস্ব কিছু কথাবার্তা বলবেন, কারণ ডাটা টেবিল তৈরি করতে গেলে আপনাকে ওখানে বলতে হবে যে না, এই এই ডাটা টেবিলে আমাদের হচ্ছে ভ্যালু অ্যামাইনো অ্যাসিডের যে ইটা ভ্যালুটা 2.3 থেকে 4.4 পর্যন্ত রেঞ্জ, আমাদের ভ্যালুর রেঞ্জটা হচ্ছে এত। নিজের কিছু ইন্টারপ্রিটেশন দিতে হবে, নিজের কিছু ব্যাখ্যা দিতে হবে অল্প কিছু প্রত্যেকটা সাইটে। অ্যান্ড তারপরে হচ্ছে কি, আপনি চাইলে বিভিন্ন গ্রাফ দিতে পারেন, ওই ডাটা টেবিলের উপর বেস করে আপনি ছোটখাটো গ্রাফ রেডি করতে পারেন। ওই গ্রাফটাই আপনার হচ্ছে একটা নতুন কিছু হয়ে গেল, নতুন ইনোভেটিভ টাইপ কিছু হলো, যেটা আপনার পেপারটাকে স্ট্রং করতে হেল্প করবে। আপনি রিভিউ পেপার লেখার সময় দুটো জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে আমাকে বিভিন্ন সোর্স থেকে ডাটা কালেক্ট করে কম্বাইন একটা ডাটা বানাইতে হবে, অ্যান্ড তার পাশাপাশি নিজের কিছু ইন্টারপ্রিটেশন দিতে হবে। ঠিক আছে? এই হচ্ছে রিভিউ পেপার। আমার বলার ওয়েতে যদি রিভিউ পেপার সম্পর্কে কেউ মানে পর্যাপ্ত পরিমাণ ধারণা না পেয়ে থাকেন, তাহলে দেখা যাচ্ছে যে ইউটিউবে অনেক ভিডিও আছে, হোয়াট ইজ রিভিউ পেপার লিখে যদি সার্চ দেন, আমার মনে হয় যে বেশ ভালো কিছু কন্টেন্ট পাবেন, সেখান থেকে আপনি কন্টেন্টগুলো দেখে রিভিউ পেপারের কনসেপ্টটা ক্লিয়ার করতে পারেন। অ্যান্ড পরবর্তীতে হচ্ছে ওয়াই টু রাইট এ রিভিউ পেপার। আমাদের দেশে একটা খুবই ব্যাড ট্রেডিশন আছে, সেটা হচ্ছে যে আমাদের দেশে যারা রিসার্চার আছেন বা যারা টিচার আছেন, যারা রিভিউ পেপার লিখতে বেশি আগ্রহী না।
বিভিন্ন টিচারের প্রোফাইলে যে দেখবেন যে তারা খুব বেশি রিভিউ পেপার লিখে না। তো এটা কেন তারা লেখেন না, এটা তাদের হয়তো বা পার্সোনাল যুক্তি থাকতে পারে যে না রিভিউ পেপার লেখাটা বেশি ইফেক্টিভ না। তারপর হচ্ছে রিভিউ পেপারের থেকে রিসার্চ পেপারের উপর কাজ করলে সেটা বেশি ইফেক্টিভ, কারণ সেগুলো ল্যাব বেস কাজ হচ্ছে। হ্যাঁ, এবং আপনি কিছু নতুন কিছু আইডিয়া ইনোভেট করতে পারতেছেন। ঠিক আছে, এই জন্য দেখা যাচ্ছে যে ইনোভেশন, রিসার্চ ফিল্ডে ইনোভেশন আনার জন্য ল্যাব বেস কাজ করাটাই বেটার। এবং আপনি যদি তুলনা করেন কোন আপনার প্রোফাইল ভারী করতে, আপনার রিসার্চ প্রোফাইল ভারী করার জন্য কোনটা বেশি বেটার, অবশ্যই রিসার্চ পেপারের উপর কাজ করা বেটার, যেটা ল্যাব বেস কাজ। ল্যাব বেস কাজ করা বেটার, কিন্তু রিভিউ পেপারটা আপনি কেন করবেন সেটা আমার কিছু আছে, মতবাদ আছে, বিভিন্ন বড় বড় রিসার্চাররা বলে থাকেন যে রিভিউ পেপারের উপর কাজ করলে প্রাথমিক পর্যায়ে আপনার দেখা যাচ্ছে রিসার্চ প্রোফাইলের সাইটেশন বাড়বে, সেটা হচ্ছে প্রথম কথা। অ্যান্ড সেকেন্ডলি, আপনি যদি একটা রিভিউ পেপার রেডি করেন, সেটা কিন্তু অন্য যারা রিসার্চার আছে, নতুন রিসার্চার হোক বা পুরানো রিসার্চার হোক, তারা কিন্তু আপনার তৈরি করা রিভিউ পেপার থেকে বেনিফিটেড হবে। কিভাবে বেনিফিটেড হবে? দেখা যাচ্ছে যে আমি একটা টপিক সম্পর্কে ধারণা পেতে চাচ্ছি, বাট ওই টপিক সম্পর্কে ধারণা পেতে গেলে আমাকে অনেকগুলো পেপার হচ্ছে অ্যানালাইজ করতে হবে, কিন্তু ওই সময়টুকু আমার কাছে নাই। কোনো না কোনো কারণে আমার আমার সময় স্বল্পতা আছে, বা দেখা যাচ্ছে আমি ওই অনেকগুলো পেপার ঘাটাঘাটি করার অল্টারনেট ওয়ে হিসাবে আমি হচ্ছে একটা রিভিউ পেপার ঘাটতে চাচ্ছি, যে না ওই টপিক নিয়ে আমি একটা রিভিউ পেপার দিই। তাহলে ওই যে একটা রিভিউ পেপার আমি দেখতেছি, ওই রিভিউ পেপারে কি হয়েছে, রিভিউ পেপারে 15-20টা 40-50টা বা 100-150টা পেপার নিয়ে ঘাটাঘাটি করে একটা কম্বাইন্ড ডাটা তৈরি করে ওই রিভিউ পেপারটাতে দেওয়া আছে। তো যখন আমি একটা রিভিউ পেপার দেখছি, একটা রিভিউ পেপার দেখা মানে টোটাল ওই 50-60টা বা 100টা পেপারের ধারণা পাওয়া, আমারই পাওয়া। তো আমাকে ওই আলাদাভাবে ওই ওই হচ্ছে ওই 50টা পেপার বা ওই 100টা পেপার পড়তে হচ্ছে না, কারণ আমি আমার যতটুকু ধারণা নেওয়া দরকার আমি ওই রিভিউ পেপারটা থেকে একবারে নিতে পারছি, যেটা নতুন যারা রিসার্চার বা পুরনো রিসার্চার তাদেরকে ওই ফিল্ডে কাজ করতে হেল্প করবে। দ্যাটস ওয়াই মানুষ রিভিউ পেপার লেখে, বড় বড় রিসার্চাররাও রিভিউ পেপার লেখে। আমাদের দেশে এটা আমি এখন পর্যন্ত ওইভাবে মানে ভালো ওয়েতে টিচারদের এক্সেপ্ট করতে দেখি নাই। টিচারদের বা রিসার্চারদের তারা প্রিফার করে রিসার্চ পেপারের উপরে কাজ করতে, বাট বাইরের দেশে রিভিউ পেপার নিয়ে অনেক কাজ হয়। স্টুডেন্ট পর্যায়ে যারা থাকে তারা তো অবশ্যই রিভিউ পেপার নিয়ে কাজ করেন, অ্যান্ড টিচাররাও করে থাকেন। তো এই দুটো টপিক নিয়ে কিছু কথা বলার চেষ্টা করলাম। অ্যান্ড এরপরে হচ্ছে আমরা কি কি বিষয় আসলে শিখবো বা শিখতে পারি রিসার্চের বেসিক নলেজ ক্লিয়ার করার জন্য। আমার মনে হয় ভিডিওটা একটু লেন্দি হয়ে যাবে, আমি একটা ভিডিওতেই মোটামুটি অনেকগুলো বিষয় আসলে নিয়ে কথা বলার চেষ্টা করছি। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমার সময় স্বল্পতার কারণে আমি খুব বেশি স্লাইড রেডি করে স্টেপ বাই স্টেপ বিষয় সেগুলো ক্লিয়ার করতে পারতেছি না। দেখা যাচ্ছে যে এই লার্নিং স্টেপ বাই স্টেপে আমি কিছু জিনিস দেখা যাচ্ছে গুগলে যে সার্চ করে আপনাদেরকে দেখাবো, অ্যান্ড বাদ বাকিটুকু আর কি আমার ভয়েস থেকেই আপনাদেরকে একটু কষ্ট করে বুঝে নিতে হবে। আর আশা করি যে এর আগ পর্যন্ত যতটুকু আলোচনা করেছি ওটুকু ভয়েস শুনলেই মোটামুটি ক্লিয়ার হবে। অ্যান্ড তো আমি বলছিলাম যে কনসেপ্ট ক্লিয়ার আমাদের ফার্স্ট সেশন, আদার তো আমি যে টপিকটা নিয়ে কাজ করবো সেটা যাই হোক না কেন, রিসার্চ করার সময় শুধু শুরুতে না, আপনি রিসার্চ করা অবস্থাও দেখা যাচ্ছে বিভিন্ন নতুন নতুন টপিক সম্পর্কে
মানে নতুন নতুন টপিকের সম্মুখীন হবে, নতুন নতুন ওয়ার্ডের সম্মুখীন হবে, যে ওয়ার্ডগুলো আপনার জানা নাই, তো যে কনসেপ্ট আপনার জানা নাই, ক্লিয়ার না আপনি ওই কনসেপ্টটা নিয়ে। তো সেটা রিসার্চের শুরুতে হোক বা রিসার্চ চলাকালীন সময় হোক বা রিসার্চ শেষ হলে হোক, যে কোনো জিনিস যখন আপনি মানে আপনি যে কোনো অজানা একটা বিষয়ের সম্মুখীন হচ্ছেন বিভিন্ন সময়ে, ওই অজানা বিষয়টা সম্পর্কে আপনার কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে। দেখা যাচ্ছে যে আপনি যদি অজানা কনসেপ্টটা ক্লিয়ার না করেন বা ওই অজানা টপিকটা সম্পর্কে আপনার নলেজটা ক্লিয়ার না করেন, তাহলে দেখা যাচ্ছে যে রিসার্চ করে আপনি খুব বেশি সুবিধা করতে পারবেন না। তো আপনার কাজের শুরুতে হোক, কাজ চলাকালীন সময় হোক বা কাজ শেষ হলে হোক, আপনাকে যে কোনো অবস্থায় একটা টপিক সম্পর্কে পর্যাপ্ত পরিমাণ ধারণা রাখতে হবে, ঠিক আছে? সেক্টর অফ দ্য রিসার্চ, এখন বলতে গেলে আমি যে রিসার্চ করব, আমি কোন সেক্টর নিয়ে রিসার্চ করব? অ্যাজ এ মানে ফুড সায়েন্স স্টুডেন্ট বা ফুড সায়েন্স এন্ড নিউট্রিশন স্টুডেন্ট, আপনার ধারণা থাকবে যে না আপনি এই রিলেটেড কোনো একটা টপিক নিয়ে কাজ করবেন, বা এই সাবজেক্টের অন্তর্ভুক্ত পার্টগুলো নিয়ে আপনার রিসার্চ হবে। এন্ড এই সাবজেক্টের অন্তর্ভুক্ত পার্ট কি কি থাকতে পারে? আপনি প্রোডাক্ট ডেভেলপমেন্ট নিয়ে চাইলে কাজ করতে পারবেন, আপনি চাইলে ড্রাইং নিয়ে কাজ করতে পারবেন, ড্রাইং এর বিভিন্ন মেথডস আছে, সেটা নিয়ে আপনি চাইলে কাজ করতে পারবেন। আপনি এক্সট্রাকশন নিয়েও কাজ করতে পারবেন। হ্যাঁ, ড্রাইং এন্ড এক্সট্রাকশন খুবই স্পেসিফিক টপিক হয়ে যায়, তারপরেও এগুলো নিয়ে অনেক কাজ আছে। অনেকে হেভি মেটাল নিয়ে কাজ করে, হ্যাঁ, অনেকে নিউট্রিশনাল অ্যানালাইসিস করে, তারপরে দেখা যাচ্ছে যে অনেকে ফাংশনাল ফুড নিয়ে কাজ করে, অনেকে ডেইরি বা বেভারেজ নিয়ে কাজ করে, তারপরে অনেকে ওয়েস্ট প্রোডাক্ট ম্যানেজমেন্ট বা ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করে, অনেকে ফুড সাপ্লাই চেইন নিয়ে কাজ করে। তো এরকম বিভিন্ন সাইট আছে ফুড সায়েন্স এন্ড নিউট্রিশন রিসার্চের, এইগুলো নিয়ে হচ্ছে অনেক আপনার অনেকে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে কাজ করে থাকে। তো আপনাকে একটা সেক্টর সিলেক্ট করতে হবে, না আপনি সিড নিয়ে কাজ করতে চাচ্ছেন, আপনি পিল নিয়ে কাজ করতে চাচ্ছেন, আপনি অমুক ফলটা নিয়ে কাজ করতে চাচ্ছেন, আপনি অমুক ভেজিটেবলটা নিয়ে কাজ করতে চাচ্ছেন। যেহেতু আমরা ফুড নিয়ে পড়াশোনা করতেছি, অবশ্যই আমাদের একটা সুইটেবল প্রোডাক্ট খুঁজে নিতে হবে বা সিলেক্ট করতে হবে যেটা নিয়ে আমি কাজ করব। আপনি চাইলে মিষ্টি কুমড়া নিয়ে কাজ করতে পারেন, আপনি চাইলে আম নিয়ে কাজ করতে পারেন, চাইলে হচ্ছে কাঁঠাল নিয়ে কাজ করতে পারেন, ঠিক আছে? এটা আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি কোন ফল বা কোন ভেজিটেবল বা কোন মেডিসিনাল হার্ব, হ্যাঁ, কোনটা নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন, বা আপনি সিড নিয়ে কাজ করতে চাচ্ছেন, পিল নিয়ে কাজ করতে চাচ্ছেন, সেটা আপনাকে আগে সিলেক্ট করে নিতে হবে। দেন সার্চিং টুলস অ্যান্ড সাইটস, আমি হচ্ছে এখানে কিছু ই করে রাখছি। দেখা যাচ্ছে প্রথমটা যদি দেখি, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে গুগল স্কলার, হ্যাঁ, এই সাইটটা রিসার্চের জন্য অল ইন অল একটা সাইট। গুগল স্কলারে গেলে মোটামুটি আপনি সব ধরনের পেপারই পাবেন, এদের কাছে সব ধরনের পেপারেরই কালেকশন থাকে। বা ধরেন দেখা যাচ্ছে যে আমি লিখলাম নিউট্রিশন অ্যানালাইসিস, এখানে দেখেন একটা আসছে, টপিক আসছে নিউট্রিশনাল অ্যানালাইসিস অফ বেসিল সিড। এটা নিয়ে আমি আগেও রিসার্চ মানে সার্চ দিয়েছিলাম, এই জন্য আর কি শো করতেছে। এখানে সার্চ করার পরে আমাকে দেখাচ্ছে হচ্ছে অ্যাবাউট 37,600 রেজাল্টস। দ্যাট মিনস এখানে এই যে দেখেন নিচে যে পেজ সংখ্যা আছে, এরকম 37,600টা পেজ আসছে। এটা কিসের উপরে রেজাল্ট দেখাচ্ছে? এই দেখেন এখানে অনেকগুলো কিওয়ার্ড আছে। হ্যাঁ, নিউট্রিশনাল অ্যানালাইসিস এটা একটা কিওয়ার্ড, ব্যাজিল সিড একটা কিওয়ার্ড, শুধু ব্যাজিল বা শুধু সিড একটা কিওয়ার্ড। হ্যাঁ, কিওয়ার্ড নিয়ে আমি আরেকটু পরে আলোচনা করব। তো এখানে যতগুলো কিওয়ার্ড আছে বা এই এই টাইটেলের সাথে যেখানে মিল আছে সেটার উপর বেসিস করে তারা একটা রেজাল্ট দিচ্ছে। তো আমরা সাধারণত কাজ করার সময় প্রথম থেকে ডাটা কালেক্ট করার চেষ্টা করি। যে এই পিডিএফটা এখানে আমরা যদি ভিতরে ঢুকি, হ্যাঁ, এখানে একটা রিসার্চ দিচ্ছে নিউট্রিশনাল অ্যাসেসমেন্ট অফ বেসিল সিড এন্ড ইউটিলাইজেশন। তার মানে আমার যে টাইটেলটা ছিল, আমি যে টাইটেলটা নিয়ে সার্চ করছিলাম, সেই টাইটেলের সাথে এই টাইটেলটা অনেক রিলেভেন্ট, এই জন্য কিন্তু এটা প্রথমে দিচ্ছে।
তো আমি এখান থেকে ডাটা কালেক্ট করতে পারি। এরপর পরেরটা দেখেন যে ফিজিকো কেমিক্যাল ক্যারেক্টারাইজেশন অফ ব্যাজিল সিড। আমার টার্গেট হচ্ছে ব্যাজিল সিড সম্পর্কে ধারণা গ্যাদার করা বা নলেজ গ্যাদার করা বা পেপার কালেক্ট করা। তো ব্যাজিল সিড এখানে কিন্তু আছে, তো আমি এই পেপারটা দেখতে পারি, এই পেপারের ভিতরে যে এই পেপারটা পড়ে আমার ডাটাগুলো আমি কালেক্ট করতে পারি। আবার এই পাশে দেখবেন বিভিন্ন ফিল্টার আছে, আপনি চাইলে হচ্ছে এখানে বিভিন্ন সালের ফিল্টার করতে পারেন। যে আমি যদি চাই যে না, আমি হচ্ছে 2000 সালের আগে যে রিসার্চ পেপারগুলো পাবলিশ হয়েছে আমি ওইগুলোর ডাটা কালেক্ট করব না, আমি 2000 সালের পরের থেকে ডাটা কালেক্ট করব, বা 2010 এর পরে যে রিসার্চ আর্টিকেলগুলো পাবলিশ হয়েছে আমি শুধু 2010 এর পরের গুলাই পাবলিশ করব, মানে ডাটা নিব, আমি এর আগের গুলো নিব না। তাহলে আমি এখানে রেঞ্জ লিখবো যে 2010 থেকে 2024 পর্যন্ত আমি ডাটা নিতে যাচ্ছি এবং এখানে সার্চ করব, ফিল্টার করব। ফিল্টার করলে দেখা যাচ্ছে যে 2010 থেকে 2024 পর্যন্ত সার্চ করার পরে এখানে আমার রেজাল্ট কিন্তু কমে আসছে। এখানে 18,000 আসছে, 37,000 থেকে 18,000 এসে পড়ছে। আমি যদি এখানে মনে করি যে আমি 2020 থেকে 2024 4 বছরের ডাটা কালেক্ট করব, সার্চ করলাম, আমাকে 4 বছরের ডাটা দেখাচ্ছে। এভাবে আপনি স্পেসিফিক একটা সাল, স্পেসিফিক একটা রেঞ্জের ভিতরে আপনি ডাটা কালেক্ট করতে পারবেন। ঠিক আছে, আপনি যদি এখানে মনে করেন এই যে টাইপ এখানে দেওয়া আছে, দেখেন এখানে যদি রিভিউ আর্টিকেলস বলেন, আমি শুধু হচ্ছে রিভিউ আর্টিকেলস গুলোই দেখতে চাচ্ছি। যে 2020 থেকে 2024 সালের ভিতরে আমি হচ্ছে শুধুমাত্র রিভিউ আর্টিকেল গুলোই দেখবো, রিসার্চ আর্টিকেল গুলো দেখবো না। এই যে যতগুলো দেখাচ্ছে এগুলো সবই কিন্তু একটা রিভিউ আর্টিকেল, হ্যাঁ, রিসার্চ আর্টিকেল না। এইভাবে ফিল্টার করে করে আপনি বিভিন্নভাবে সার্চ করতে পারবেন। এবং সার্চ করার সময় আপনি টাইটেল দিয়েও সার্চ করতে পারেন। যে নিউট্রিশনাল অ্যানালাইসিস অফ ব্যাজিল সিড লিখছি, এটাকে আমি একটু প্যারাফ্রেজ করে ব্যাজিল সিড নিউট্রিশন লিখতে পারবো। ব্যাজিল সিড নিউট্রিশন, আমি সার্চ করার সময় দেখেন আরেকটা দেখাচ্ছে ব্যাজিল সিড নিউট্রিশন অ্যাসেসমেন্ট, অনেকগুলো সার্চ অপশন দেখাচ্ছে। বিভিন্ন সার্চ অপশনে সার্চ করলে আপনার ডাটাটা একটু ডিফারেন্ট হয়। ঠিক আছে, এদের অ্যালগরিদম অনুযায়ী এরা বিভিন্ন ডাটা শো করে, সেম রেজাল্ট আপনাকে কখনোই দেখাবে না। দেখা যাচ্ছে যে আপনি প্রথম নিয়ে যখন যদি সার্চ করেন, যে একটা ফাইল আপনাকে যেখানে ফার্স্টে দেখাচ্ছে ওই ফাইলটাই আপনি সেকেন্ডটা নিয়ে যদি সার্চ করেন, থার্ডটা নিয়ে যদি সার্চ করেন, দেখা যাচ্ছে ওই ফাইলটা আপনাকে 50 নম্বরে দেখাচ্ছে। তো বিভিন্নভাবে আপনার বিভিন্ন কিওয়ার্ড দিয়ে, বিভিন্ন টাইটেল দিয়ে আপনাকে সার্চ করে দেখতে হবে বেটার ডাটা কালেক্ট করার জন্য। অ্যান্ড এখানে অবশ্যই এভাবে পেজ ওয়াইজ আপনাকে থরলি যেতে হবে। অনেক সময় টাইটেল পড়লেই বোঝা যায় যে আমি যে বিষয়ে ডাটাটা কালেক্ট করতে চাচ্ছি সেটা এর ভিতরে আছে কিনা। আবার অনেক সময় টাইটেল পড়ে বোঝা যায় না, তো টাইটেল পড়ে যখন বোঝা যায় না তখন আপনাকে ভিতরে ঢুকতে হবে। ভিতরে ঢুকে আপনি দেখা যাচ্ছে যে শুরুতেই কি পড়বেন, শুরুতে এই যে হাইলাইটস অপশনটা দেখতে পারেন, এখানে এই এই পেপারে কি কি নিয়ে কাজ করছে সেটা নিয়ে আপনাকে কিছু কথা বলছে। হ্যাঁ, তারপরে এখানে একটা অ্যাবস্ট্রাক্ট অপশন থাকে, এই অ্যাবস্ট্রাক্টটাতে মোটামুটি পেপারের সামারি থাকে। তো এই সামারি পড়লে মোটামুটি বোঝা যায় না এই পেপারে কি কি নিয়ে কাজ করছে, কি কি মেথোডোলজি অ্যাপ্লাই করছে, কি কি রেজাল্ট আসছে, বা এই পেপারের এইমটা কি, ফোকাসটা কি। ঠিক আছে, তারপরে এখানে শর্টে আপনার হচ্ছে ইন্ট্রোডাকশন বা আদার্স কিছু সেকশন দেওয়া থাকে। এই যে কনক্লুশন এন্ড ফিউচার পার্সপেক্টিভ এখানে শর্টে দেওয়া আছে। এখানে দেখেন এই পেপারটা কিন্তু প্রিমিয়াম পেপার, প্রিমিয়াম পেপার, এটা আপনি ডাইরেক্ট হচ্ছে কি করতে পারবেন না, অ্যাক্সেস করতে পারবেন না, এটা পিডিএফ আপনি এখানে পাবেন না। তো আপনাকে এই যে এখানে এরা যে বিভিন্ন ইনফরমেশন দিচ্ছে, এই যে অ্যাবস্ট্রাক্ট দিচ্ছে, অ্যাবস্ট্রাক্টটা পড়ে আপনাকে বুঝতে হবে এরা কি নিয়ে কাজ করছে, এরা কি কি ডাটা বের করছে। অনেক সময় রেজাল্টের টুকটাক অপশন এখানে দেওয়া থাকে, মানে এখানে দেওয়া রয়েছে যে ফোলিয়ার সেলেনিয়াম অ্যাপ্লিকেশন অ্যাট দ্য কনসেন্ট্রেশন 50 এত এত এত। ঠিক আছে, সো টুকটাক অনেক সময় রেজাল্ট দেওয়া থাকে, অনেক সময় শুধু এইম বা শুধু ফোকাসটা কি সেটা নিয়ে আলোচনা করা থাকে। এইভাবে আপনার এই টুকটাক অপশনগুলো পড়ে নিয়ে বুঝে নিতে হবে যে এখানে এই পেপারের ডাটাগুলো কি হতে পারে বা এই পেপারের কাজ কি হতে পারে। সাধারণত আমরা যখন রিভিউ পেপার লিখি আমরা প্রিমিয়াম পেপারগুলো থেকে ডাটা কালেক্ট করি না, কারণ ওই অতটুকু ইনফরমেশন, এখানে যতটুকু ইনফরমেশন অ্যাভেলেবেল আছে এই ইনফরমেশনগুলো থেকে সাধারণত ডাটা কালেক্ট করে পুষায় না, কারণ এখানে ডাটা টেবিল থাকে না।
রিভিউ পেপার লেখালেখি করার ক্ষেত্রে ডাটা টেবিলটা একটা ইম্পর্টেন্ট পার্ট। তো আমরা সাধারণত প্রিমিয়াম পেপারগুলো থেকে ডাটা কালেক্ট করি না রিভিউ পেপার লেখালেখি করার ক্ষেত্রে। অ্যান্ড রিসার্চ পেপারের ক্ষেত্রে বিষয়টা ভিন্ন। রিসার্চ পেপারে আপনি জাস্ট একটা আইডিয়াও অনেক সময় গ্যাদার করতে চাইতে পারেন, তো ওটার বিষয় ভিন্ন, ওটা নিয়ে এখন আমি কথা বলছি না। তো এভাবে আপনাকে টাইটেল দেখে অথবা অ্যাবস্ট্রাক্ট দেখে বুঝতে হবে যে না ওই পেপারে কি কাজ করা হয়েছে বা কি কাজ করেছে। যদি আপনি টাইটেল বা পেপারের অ্যাবস্ট্রাক্ট পড়েও নাও বুঝতে পারেন, তাহলে আপনাকে পিডিএফ এর ডিটেলস ইনফরমেশন গুলো পড়ে আপনার ধারণা ক্লিয়ার করতে হবে। যেহেতু প্রাথমিক পর্যায়ে আমরা আছি, প্রাথমিক পর্যায়ে আমরা পিডিএফ এ ঢুকে A to Z পড়ার চেষ্টা করব, যে হচ্ছে সেই পিডিএফ এ কি কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, কি কি বিষয় নিয়ে অ্যানালাইসিস করা হয়েছে। এইগুলো হচ্ছে মোটামুটি গুগল স্কলারের হিসাব নিকাশ। অ্যান্ড এখানে রিসার্চের আরো কিছু সাইটস বা টুলস আছে, আমি শর্টে আপনাদেরকে কিছু সাইটস এর টুলস এর নাম দেখাচ্ছি। এখানে রিসার্চ গেট একটা সাইট, এখানেও আপনি ওভাবে পেপার সার্চ করে দেখতে পারেন। অনেকের কাছে রিসার্চ গেট ভালো লাগে, অনেকের কাছে গুগল স্কলার ভালো লাগে, বাট বেস্ট অপশন হচ্ছে গুগল স্কলার। বাট অনেক ক্ষেত্রে রিসার্চ গেটও একটু বেটার অপশন শো করে। আমি এর ভিতরে আর যাচ্ছি না, আপনারা ঢুকে মোটামুটি বিভিন্ন টাইটেল দিয়ে সার্চ করে দেখার চেষ্টা করুন। আমি যেমন ওখানে ব্যাজিল সিডের নিউট্রিশন নিয়ে সার্চ করছি, আপনি প্রোডাক্ট ডেভেলপমেন্ট নিয়ে সার্চ করে দেখতে পারেন যে প্রোডাক্ট ডেভেলপমেন্ট উইথ ব্যাজিল সিড বা ভিয়া ব্যাজিল সিড, এটা নিয়ে আপনি সার্চ করে দেখতে পারেন যে হচ্ছে রিসার্চ গেটে কেমন অপশন শো করে। হ্যাঁ, আরেকটা সাইট হচ্ছে একাডেমিয়া, এটা অনেকে সাজেস্ট করে না, তারপর আমি বলতেছি যে এখানে যদি আপনারা একটা অ্যাকাউন্ট করে রাখেন, তো বিভিন্ন বিষয় যদি সার্চ করেন অ্যাকাউন্ট করার পরে, অ্যাকাউন্ট সাধারণত প্রিলিমিনারি সার্চ করার সময় লাগে না, বাট অ্যাকাউন্টটা করে রাখলে একটা বেনিফিট হয়, সেটা হচ্ছে যে আপনাকে এরা বিভিন্ন পেপারের সাজেশন দেয়। আপনি সাধারণত এই যে এই গুগল স্কলার গুলোতে যখন সার্চ করবেন, আপনাকে হয় বেস্ট পেপারটা শো করবে অথবা বেস্ট জার্নালের পেপারটা শো করবে। আর বেস্ট পেপারটা লোকাল জার্নালেরও হতে পারে, ইন্টারন্যাশনাল জার্নালেরও হতে পারে, ঠিক আছে। কিন্তু দেখা যাচ্ছে কিছু মিডিয়াম টাইপের যে জার্নাল আছে সেগুলো ডাটা কিন্তু আপনাকে প্রাথমিক পর্যায়ে তারা শো করবে। এই যে এখানে কত 4250টা রেজাল্ট দেখাচ্ছে, আপনি কি 4250টা রেজাল্টই দেখতে পারবেন? যদি দেখতে পারেন খুব ভালো, সাধারণত 30-40 পেজ বা 50 পেজ পর্যন্ত ঘাটাঘাটি করার পরে আমাদের অতটা ধৈর্য থাকে না, ঠিক আছে। এটা মানে বাস্তব কথা। ওই যে একটু আগে বলছিলাম না যে রিসার্চ একটা ধৈর্যের বিষয়, হ্যাঁ অনেক ধৈর্যের বিষয়। আপনি যত বেশি অ্যানালাইসিস করবেন, যত বেশি পেজ ঘাটতে পারবেন, আপনি তত লাভ। এই দেখেন আমি 2 নাম্বার পেজ পর্যন্ত গেছি। এভাবে এক এক করে আপনাকে যাইতে হবে এবং বিভিন্ন পেজগুলো অ্যাক্সেস করে বিভিন্ন পেপারে ঢুকে আপনার নলেজ ক্লিয়ার করতে হবে। সাধারণত ওভাবে আমাদের পক্ষে যাওয়া পসিবল হয় না, তাই আমরা অল্টারনেট ওয়ে সার্চ করি, যে অল্টারনেট ওয়ে সার্চ করে কিভাবে বেটার ডাটা পাওয়া যায়। তো একাডেমিয়াতে মোটামুটি নর্মাল টাইপের যে জার্নালগুলো থাকে বা লোয়ার ক্যাটাগরির যে জার্নালগুলো থাকে সেগুলো থেকে মানে সার্চ করে মোটামুটি ডাটা পাওয়া যায়। অনেক সময় দেখা যাচ্ছে যে না আমি ড্রাগন ফ্রুট পিল নিয়ে কাজ করতে যাচ্ছি, আমি বেস্ট যে জার্নালগুলোর আর্টিকেল আছে সেগুলো আমি অ্যাড করছি আমার রেফারেন্সে, বাট আমার আরো ডাটা প্রয়োজন, আমার ওই 50টা ডাটাই হচ্ছে না, আমি আরো বেশি ডাটা চাই। তো বেস্ট অপশনগুলো অ্যাড করার পরে আমি একাডেমিয়াতে যে হচ্ছে দেখা যাচ্ছে যে ওই নর্মাল ক্যাটাগরির যে জার্নালগুলো আছে সেখান থেকে আমি ডাটা কালেক্ট করতে পারি। এমন না যে একাডেমিয়াতে বেস্ট জার্নালগুলো ডাটা দেখায় না, সেটা এমন না, বাট লোকাল জার্নালগুলো এখানে ইজিলি অ্যাভেলেবেল। আপনি যখন একটা বিষয় নিয়ে সার্চ করবেন, লোকাল জার্নালগুলোর অপশন আপনাকে শো করবে বেস্ট জার্নালগুলোর পাশাপাশি, যেটা হচ্ছে রিসার্চ গেটে বা হচ্ছে এইগুলোতে আপনার শো করবেন না, মানে শো করবে না। কারণ এই আর কি মোটামুটি একাডেমিয়ার বেনিফিট। তো এখানে আপনারা অ্যাকাউন্টটা করে রাখবেন। এমডিপিআই এটা একটা সাইট, মানে এখানে আমি যতগুলো দেখাচ্ছি এই রিসার্চ গেট, তারপর হচ্ছে গুগল স্কলার, একাডেমি, এগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল সাইট। এখানে সব ধরনেরই পেপার আপনারা পাবেন। এমডিপিআই তো আপনারা সব ধরনের পেপার পাবেন, বাট এখানে বিষয় হচ্ছে যে
এখানে কান্ট্রি ওয়াইজ একটু হচ্ছে ফিল্টার করা যায়, যে এদের কান্ট্রি ওয়াইজ ফিল্টার করার বিষয়টা আমার অন্যান্য সাইটগুলো থেকে একটু বেটার লাগছে। আমি যদি দেখি এখানে সার্চ করি যে কিওয়ার্ডের অপশন আছে, ধরুন বেজেল সিট নিয়ে লিখলাম, সার্চ করলাম বেজেল সিট, এখানে ফিল্টার করার অনেক অপশন দেখাইছে। এখানে আপনি সাবজেক্ট ওয়াইজ ফিল্টার করতে পারবেন। এখানে সাবজেক্ট দেখা যাচ্ছে যে আপনি কোন সাইটের হচ্ছে চাচ্ছেন, পেপার চাচ্ছেন, আপনি ইঞ্জিনিয়ারিং সাইটের পেপার চাচ্ছেন, না পাবলিক হেলথ কেয়ারের পেপার চাচ্ছেন, নাকি হচ্ছে বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের পেপার চাচ্ছেন। এখানে আপনি সিলেক্ট করবেন এন্ড এখানে অ্যাড টু ফিল্টার দিয়ে সার্চ করলে মোটামুটি আপনি ডাটা পাবেন। আমি কান্ট্রির কথাটা যেহেতু বললাম, সিলেক্ট কান্ট্রি একটা আলাদাই ফিল্টার আছে। আমি এখানে এই যে কই গেল, এখানে দেখেন তিনটা অপশন দেখাইছে এরা, ইটালি, জাপান এন্ড থাইল্যান্ড। তার মানে আমি যদি ইটালির পেপার খুঁজতে যাই, তাহলে হচ্ছে আমি এখানে অ্যাড টু ফিল্টার দিয়ে আপডেট সার্চ দিব, তাহলে আমাকে শুধু ইটালির পেপারটাই সার্চ অপশনে দেখাবে। আমি যদি আরো একটু কমন নিয়ে সার্চ করি, যেমন ম্যাঙ্গো সিড বা ম্যাঙ্গো পিল নিয়ে আমি পেপার খুঁজবো, তাহলে আমি এখানে কান্ট্রি তাতে গেলাম, আচ্ছা ম্যাঙ্গো পিল নিয়ে আগে আমি সার্চ করি, ম্যাঙ্গো পিল নিয়ে সার্চ দেওয়ার পরে আচ্ছা এখানে এবার আমি হচ্ছে কি দেবো, এখানে দেখেন অনেকগুলো অপশন আছে। হ্যাঁ, ধরেন আমি হচ্ছে মেক্সিকো ডাটা নিতে চাই বা ব্রাজিলের ডাটা নিতে চাই, মেক্সিকো এন্ড ব্রাজিল দুইটা কান্ট্রি নিতে চাই, ধরেন অস্ট্রেলিয়ারও নিতে চাই। এভাবে ফিল্টার করে করে অ্যাড টু ফিল্টার দিয়ে সার্চ করলে আপনাকে হচ্ছে ওই কান্ট্রির পেপারগুলো শো করবে, যেটা এইখানে আমি ওভাবে এখন পর্যন্ত পাই নাই। কেউ যদি পেয়ে থাকেন এর থেকে বেটার টুল আমাকে অবশ্যই জানাবেন। এই হচ্ছে মোটামুটি এই এমডিপিআই সাইটের বেনিফিট। অ্যান্ড প্রাথমিক পর্যায়ে যারা রিসার্চ করবেন অবশ্যই গুগল স্কলারটাই বেশি ইউজ করার চেষ্টা করবেন। মোটামুটি নলেজ গ্যাদার হলে দেন হচ্ছে একাডেমিয়া বা এমডিপিআই এগুলো সার্চ করবেন। প্রাথমিক পর্যায়ে গুগল স্কলার অ্যান্ড রিসার্চ গেট এই দুটো অপশন আপনারা বেশি অ্যানালাইজ করবেন, এই দুটো সাইট। এখন আমি কিছু হচ্ছে এআই বেসড কিছু টুলের কথা বলবো, যেমন typeset.io। এইখানে দেখা যাচ্ছে প্রিসাইজ রেজাল্ট একটু শো করে। দেখা যাচ্ছে আমি এখানে যদি এই যে এখানে প্রথম একটা অপশন আছে যে বানানা পিল ফ্লাওয়ার মেকিং, আমি এটা নিয়ে সার্চ করছিলাম। তো এদের বেনিফিটস হচ্ছে আপনাকে এই এই টাইটেলের পাশাপাশি একটা ছোট সামারি দিবে। আমি যে বানানা পিল ফ্লাওয়ার নিয়ে সার্চ করছি, এই প্রথম পেপারটাতে বানানা পিল ফ্লাওয়ার নিয়ে আদৌ কাজ হয়েছে কিনা সেটা নিয়ে এখানে একটা ছোট সামারি দিচ্ছে। আমি যদি এটাতে ঢুকি, এখানে ঢোকার পরে দেখবেন এখানে অনেকগুলো অপশন আছে। হ্যাঁ, এই যে সাইটে দেখেন একটা অপশন দিচ্ছে, এখানে দেখেন এই পেপারের, মানে আমি যে পেপারটা সার্চ দিয়েছি এই পেপারের ফিউচার ওয়ার্কস যদি দেই, তাহলে এরা আমাকে শর্টে ওই পেপারের ভিতরে ফিউচার ওয়ার্ক কি কি বিষয় কি কি কথা বলা হয়েছে সেটা আমাকে এরা শো করতেছে। দ্যাট মিনস আমাকে কিন্তু এই পেপারটাকে মানে এই পেপারের ভিতরে ফিউচার ওয়ার্ক খোঁজার জন্য পেপারটার ভিতরে ঢোকা লাগছে না, এরা আমাদেরকে শর্টে ওই নলেজটা আমাদেরকে দিচ্ছে। ঠিক আছে, সেরকম আপনি যদি সামারি চান তাহলে সামারি এখান থেকে আপনি কালেক্ট করতে পারবেন এই এআই টুলটা ইউজ করে। হ্যাঁ, এরা হচ্ছে মোটামুটি প্রাথমিক পর্যায়ে যে পেপারগুলো শো করে মোটামুটি বেটার জার্নালের এবং বেটার আর্টিকেলগুলো শো করে। এই ডাটাগুলো নিলেই সাধারণত দেখা যাচ্ছে যে আর ডাটা নেওয়ার প্রয়োজন পড়ে না, একটা বেটার সার্চ আপনাকে শো করবে। তো যারা মোটামুটি প্রিলিমিনারি স্টেজে নলেজ গ্যাদার করে ফেলবেন, তারপর আপনি হচ্ছে সার্চ করার সময় বা ডাটা কালেক্ট করার সময় এই এআই বেস সাইটটা ইউজ করতে পারেন। আরেকটা সাইটের কথা বলবো, সেটা হচ্ছে সাইহাব। এখানে গেলে মোটামুটি আপনার হচ্ছে প্রিমিয়াম যে পেপারগুলো আপনাকে হচ্ছে কি করবে, অ্যাক্সেস দিবে। আপনি 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 হচ্ছে ধরেন মনে করেন এখানে একটা পেপার, প্রথম পেপারে ঢুকলাম, এখানে এটা কিন্তু পিডিএফ অ্যাভেলেবেল না, দেখেন পাশে কিন্তু কোথাও দেখাচ্ছে না যে পিডিএফ অ্যাভেলেবেল। তো এখানে ঢুকলাম, এখানে
ও আই একটা নাম্বার থাকে, এই যে DOI নাম্বার, এই নাম্বারটা আমরা কপি করব। DOI নাম্বারটা কপি করে দেন যদি আমরা এই যে সাইহাবে যাই, সাইহাবের সেকেন্ড অপশন, সাইহাবে গেলাম, এখানে আমরা DO নাম্বারটা পেস্ট করব। পেস্ট করার পরে যদি ওপেন করি, দেন দেখা যাবে যে আপনার প্রিমিয়াম যে পেপারটা, সেই পেপারটা এখানে আপনার শো করতেও পারে, নাও করতে পারে। যদি শো করে, যদি এদের কালেকশনে থাকে তাহলে তো অবশ্যই শো করবে, আর যদি না থাকে তাহলে এরকম স্ক্রিন আসবে যে না, এদের কালেকশনে নাই। সাধারণত 20 সালের আগে, 2020 সালের আগে যে পেপারগুলো পাবলিশ হয়েছে তাদের ওগুলোর মোটামুটি ম্যাক্সিমাম পেপারই এখানে পাওয়া যায়। 20 সালের পরে যে পেপারগুলো পাবলিশ হয়েছে ওগুলো সাধারণত এখানে এদের কালেকশন খুব বেশি নাই। তো এইটাই মোটামুটি বিভিন্ন সাইট বা বিভিন্ন টুলস নিয়ে কথা বললাম এবং টুকটাক সার্চ করেও আপনাদেরকে দেখালাম। এরপর হচ্ছে টাইটেল সিলেকশন এন্ড ফাইন্ড রিসার্চ গ্যাপ। আপনি যে একটা ফিল্ড নিয়ে কাজ করবেন, ধরেন আপনি হচ্ছে প্রোডাক্ট ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন, আর প্রোডাক্ট ডেভেলপমেন্টে আপনি কি নিয়ে কাজ করবেন? হ্যাঁ, আপনি বিস্কিট বানাবেন, কেক বানাবেন, নাকি হচ্ছে বেভারেজ রেডি করবেন, বেভারেজের একটা ফর্মুলা রেডি করবেন, নাকি হচ্ছে একটা ডেইরি প্রোডাক্ট বানাতে চাচ্ছেন, একটা বেভারেজ টাইপের প্রোডাক্ট বানাতে চাচ্ছেন? আপনি কোন টাইপের প্রোডাক্টটা ডেভেলপ করতে চাচ্ছেন সেটার উপর বেস করে আপনার টাইটেল সিলেক্ট করতে হবে। ধরেন আপনি হচ্ছে কেক বানাতে চাচ্ছেন, আপনি কেক কিসের বানাবেন? ধরেন আপনি হচ্ছে হুইট ফ্লাওয়ারের সাথে শাপলার যে স্টেম, শাপলা ফুলের যে স্টেম, হ্যাঁ, কাণ্ড থাকে, ওই কাণ্ডর ফ্লাওয়ারটা অ্যাড করে আপনি হচ্ছে একটা কেক বানাতে চাচ্ছেন, ঠিক আছে? তো ওটা একটা টাইটেল হয়ে গেল যে মেকিং কেক ইউজিং হুইট ফ্লাওয়ার অ্যান্ড শাপলার যে স্টেম, ওইটা। এভাবে আপনি হচ্ছে বিভিন্ন সাইট সিলেকশন করে, সেক্টর সিলেকশন করে, যে কোন সেক্টরের উপর কাজ করতে যাচ্ছেন, তারপরে আরো স্পেসিফিক কোন কোন ফল বা কোন দেখা যাচ্ছে ভেজিটেবল নিয়ে কাজ করতে যাচ্ছেন, কোন মেডিসিনাল হার্ব নিয়ে কাজ করতে যাচ্ছেন, বা কোন পাতা নিয়ে কাজ করতে যাচ্ছেন, ওটা নিয়ে আপনাকে টাইটেল সিলেকশন করতে হবে। এন্ড টাইটেলটা সিলেকশন যে করবেন সেটা কিভাবে করবেন? আপনাকে রিসার্চ গ্যাপটা খুঁজে বের করতে হবে। রিসার্চ গ্যাপটা সাধারণত দেখা যাচ্ছে আপনার বিভিন্ন যে রিসার্চ পেপার থাকে কনক্লুশন পার্টে বা কনক্লুশন পার্টের একটু আগে ডিসকাশন পার্টে আপনার রিসার্চ গ্যাপ নিয়ে কথা বলা থাকে, যে আমার এই পেপারটা এই এই জিনিস শো করতেছে এবং আমার এই পেপারে এই ল্যাকিংসটা আছে, যেটা এই পেপারে ডিসকাশন করা হয় নাই। ফিউচার যদি কেউ কাজ করে তাহলে সে এই টপিকটা নিয়ে কাজ করতে পারে। তো রিসার্চ গ্যাপ আপনি যদি ফাইন্ড আউট করেন তাহলে দেখা যাচ্ছে যে টাইটেল সিলেকশনটা অনেক সময় সহজ হয়ে যায়। যেহেতু ইউনিক টপিকের উপর আমাদের অবশ্যই কাজ করতে হবে, তাহলে ইউনিক টপিকের উপর কাজ করতে গেলে আপনাকে রিসার্চ গ্যাপের যে ফাইন্ডিংসটা এটা বের করে নিতে হবে। অ্যাবস্ট্রাক্ট নিয়ে আমি আগে একটু কথা বললাম যে অ্যাবস্ট্রাক্ট হচ্ছে একটা সামারি, একটা পেপারের সামারি হচ্ছে দেখা কি করে, শো করে। দেখা যাচ্ছে ওই পেপারের ফোকাস বা গোল কি ছিল, এইম কি ছিল, বা ওখান থেকে কি রেজাল্ট আসছে, কি কনক্লুশন আসছে, হ্যাঁ, এটাই মোটামুটি ওই অ্যাবস্ট্রাক্টে আলোচনা করা থাকে। কিওয়ার্ডস নিয়ে আমি কথাবার্তা বলতে চাইছিলাম। একটা পেপার দেখাই, সে ধরেন এখানে আমি ঢুকলাম, একটা পেপারে ঢুকি, এটা অ্যাক্সেস করা যাচ্ছে না, আর একটা ঢুকি, কি ব্যাপার? আচ্ছা, এখানে একটা পেপার দেখেন শো করতেছে। এই পেপারটাতে অনেকগুলো পার্ট থাকে কিন্তু, হ্যাঁ, দেখা যাচ্ছে প্রথম পার্টটা অ্যাবস্ট্রাক্ট থাকে, প্রত্যেকটা পেপারে দেখেন বিভিন্ন পার্ট থাকে, অ্যাবস্ট্রাক্ট আর কিওয়ার্ডস থাকে। এই কিওয়ার্ডস নিয়ে কথা বলতে চাচ্ছিলাম যে কিওয়ার্ডস এর মধ্যে আপনি যে যে জিনিসগুলো নিয়ে কাজ করতেছেন, আপনি যদি যেমন এখানে ব্যাজিল নিয়ে কাজ করছেন, কিওয়ার্ডস কি কি দিছে, এটার টাইটেলটা ছিল যে পার্পল ব্যাজিল অ্যান্ড দ্য সিগনিফিকেন্স অফ ইটস বায়োটিক কম্পাউন্ড। তো এখানে প্রত্যেকটা পার্ট হচ্ছে এক একটা কিওয়ার্ড। দেখেন এই যে বায়োটিক অ্যাক্টিভিটি একটা কিওয়ার্ড, তারপর হচ্ছে বায়োটিক কম্পোনেন্ট একটা কিওয়ার্ড, অ্যান্থোসায়ানিন, হয়তোবা এখানে
এই এই পেপারের ভিতরে অ্যান্থোসায়ানিনের উপর ফোকাস আছে, যার কারণে দেখা যাচ্ছে অ্যান্থোসায়ানিনটাও কিওয়ার্ড হিসেবে রাখছে। তারপর হচ্ছে এই ব্যাজিলের সাইন্টিফিক নেমটা রাখছে। অনেক সময় আপনি ব্যাজিল দিয়ে সার্চ করলে পাবেন না। আপনি একটা ম্যাঙ্গো নিয়ে সার্চ করতেছেন, বা ম্যাঙ্গো নিয়ে সার্চ করলে অনেক সময় ভালো রেজাল্ট পাবেন না, তখন আপনি ম্যাঙ্গোর সাইন্টিফিক নেম দিয়ে সার্চ করবেন, যে নিউট্রিশনাল অ্যানালাইসিস অফ ম্যাঙ্গিফেরা ইন্ডিকা বা এরকম হ্যান্ডেল। যখন আপনি একটা বিষয় নিয়ে সার্চ করবেন, বিভিন্ন ওয়েতে সার্চ করবেন, কিওয়ার্ড দিয়ে সার্চ করবেন, টাইটেল প্যারাফ্রেজ করে সার্চ করবেন, সাইন্টিফিক নেম অ্যাড করে সার্চ করবেন। অনেক সময় টাইটেল বড় হলে আপনার রেজাল্টটা একটু বেটার শো করে। এরকম এখানে দেখেন পলিফেনোলিক কম্পাউন্ড, এটা একটা কিওয়ার্ড। বিভিন্ন কিওয়ার্ড দিয়েও আপনার হচ্ছে সার্চ করা যায় বেটার রেজাল্ট পাওয়ার জন্য। এরপর হচ্ছে গ্রাফিক্যাল অ্যাবস্ট্রাক্ট এন্ড ফ্লোচার্ট। এটা রিসার্চেরই একটা পার্ট, যেটা রিসার্চটাকে একটু বেটার করতে হেল্প করে। আপনার গ্রাফিক্যাল অ্যাবস্ট্রাক্টটা মেইনলি একটা মানে একটা চিত্র বলতে পারেন, একটা ইলাস্ট্রেশন, যেখানে বিভিন্ন প্রসেস সম্পর্কে বিভিন্ন একটা অ্যানালাইজ সম্পর্কে শর্টে মানে রিপ্রেজেন্টেশন করা যায়, চিত্রের মাধ্যমে রিপ্রেজেন্টেশন করা যায়। সাপোজ এই পেপারটাতে ঢুকি, এখানে কিন্তু মনে হয় না কোনো গ্রাফিক্যাল অ্যাবস্ট্রাক্ট। আচ্ছা, এখানে একটা গ্রাফিক্যাল অ্যাবস্ট্রাক্ট আছে। দেখেন মেকানিজম অফ অ্যাকশন অফ পার্পল ব্যাজিল। এখানে একটা গ্রাফিক্যাল অ্যাবস্ট্রাক্টের মাধ্যমে এই পার্পল ব্যাজিলের মেকানিজম শো করানোর চেষ্টা করছে। তো যখন পেপারে আপনি একটা গ্রাফিক্যাল অ্যাবস্ট্রাক্ট বা একটা চিত্র অ্যাড করবেন, তখন দেখা যাচ্ছে তো ওই পেপারটা ভারী হয়। ভালো জার্নালের ভালো পেপার যখন সার্চ করবেন, তখন দেখবেন যে সেখানে এরকম বেশ কয়েকটা গ্রাফিক্যাল অ্যাবস্ট্রাক্ট, ভালো বড়সড় গ্রাফিক্যাল অ্যাবস্ট্রাক্ট দেওয়া আছে। এখানে মোটামুটি একটা ভালো গ্রাফিক্যাল অ্যাবস্ট্রাক্ট তারা রেডি করছে। গ্রাফিক্যাল অ্যাবস্ট্রাক্টটা বা ফ্লো চার্টটা পেপারের ওয়েটটাকে হেভি করতে হেল্প করে। অ্যান্ড টু ডু রিসার্চ, সার্চ ফর ডাটা। ডাটা কিভাবে সার্চ করতে হয় এটা আমি প্রথমেই সার্চের টুলস এখানে টুলটা দেখাইছি, এটা এখন আর দেখাচ্ছি না, এটা সময় স্বল্পতার কারণে দেখাতে পারছি না। এমনিতেই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। রেফারেন্সিং কিভাবে করতে হয় প্রিলিমিনারি স্টেজে দেখা যাচ্ছে যে রেফারেন্সিং করার বিষয়টা আমি একটু দেখাবো। পরবর্তীতে অনেকে রেফারেন্স ম্যানেজমেন্ট সফটওয়্যার ইউজ করে, বাট আমি সফটওয়্যার রেফারেন্স ম্যানেজমেন্ট যে টুলসগুলো আছে ওগুলো অনেকে ইউজ করে, তো সবাই হয়তো বা টুলস ইউজ করা জানে না। তো ম্যানুয়ালি যদি সাইট করতে হয় বা রেফারেন্স অ্যাড করতে, তাহলে কিভাবে করবেন? এখানে সাইট অপশন থাকে, গুগল স্কলারে যাবেন, সাইট অপশনে ক্লিক করবেন, বা আরো বিভিন্ন ওয়েবসাইট আছে, সেখানে সাইট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে রেফারেন্সের বিভিন্ন ওয়ে আছে, MLA রেফারেন্স, ঠিক আছে, মানে একটা ক্রাইটেরিয়া বা মেথড বলতে পারেন। APA রেফারেন্স, হ্যাঁ, আমরা সাধারণত APA রেফারেন্সটা বেশি কালেক্ট করে থাকি। আমি নিজে APA রেফারেন্সটা বেশি কালেক্ট করি। এখান থেকে কপি করবেন, কপি করে আপনি রেফারেন্স পার্টে হচ্ছে ওই জিনিসটা পেস্ট করে দেবেন। ঠিক আছে, এটা হচ্ছে ম্যানুয়ালি রেফারেন্স। অনেকে ম্যানুয়ালি রেফারেন্স কালেকশনের ওয়ে, অনেকে রেফারেন্স ম্যানেজমেন্ট টুলস ইউজ করে। সো ওটা আর একটু বেটার ওয়ে, কারণ দেখা যাচ্ছে যে আপনি যখন পেপার সাবমিট করতে যাবেন, ওখানে ম্যানেজমেন্টে আপনাকে বলে দেবে যে আপনি রেফারেন্সটা কিভাবে সাজাবেন। ওরা যেভাবে বলবে আপনাকে রেফারেন্স ওভাবেই সাজাইতে হবে। আচ্ছা, এটা মোটামুটি লার্নিং স্টেপস বাই স্টেপস গেল। আচ্ছা, এটা হচ্ছে শেষ পার্ট আমাদের আজকের ভিডিওর, বেস্ট টিপস ফর রাইটিং আ গুড রিসার্চ পেপার। আপনি যদি ভালো রিসার্চ পেপার লিখতে চান, তাহলে সরি, এখানে রিসার্চ না, এখানে রিভিউ হবে। আপনি যদি একটা ভালো রিভিউ পেপার লিখতে চান, যেহেতু আমাদের মেইন বেস হচ্ছে রিভিউ পেপার লেখালেখি করা, আপনাকে অবশ্যই একটা বেটার রিভিউ পেপার ফলো করতে হবে। এটা শুধু রিভিউ পেপারের ক্ষেত্রে না, এটা রিসার্চ পেপারের ক্ষেত্রে অ্যাভেলেবেল, মানে রিসার্চ পেপারের ক্ষেত্রেও প্রযোজ্য। আপনি রিসার্চ করেন অথবা রিভিউ পেপারের উপর কাজ করেন, রিসার্চ পেপার অথবা রিভিউ পেপার, বা থিসিস করেন, বিএসসি এর থিসিস বা মাস্টার্স এর থিসিস, যখনই আপনি রিসার্চ কাজ করেন না কেন, আপনাকে একটা বেটার পেজ পেপার কালেক্ট করতে হবে, যেটা আপনার টপিকের সাথে যায়। আমার বাংলাদেশের মতো প্রেক্ষাপটে সাধারণত 80% ইনোভেটিভ, 90% ইনোভেটিভ পেপার মানুষ কমই রেডি করে। সাধারণত দেখা যাচ্ছে যে বাইরের দেশে যে টপিকগুলোর উপর কাজ হয়েছে, ওরকম একটা টপিককে তার পেজ পেপার ধরে ভিতরের কিছু মেথডস বা কিছু
অ্যানালাইটিক্যাল পার্টটা চেঞ্জ করে তারা পেপার রেডি করে। বাংলাদেশের 90% বা 95% রিসার্চার এই কাজটাই করে থাকে। একটা একটা পেজ পেপারকে করে, হ্যাঁ, সাপোজ আপনি ভালো রেজাল্ট করতে চাচ্ছেন। আমরা সাধারণত যখন স্কুল লেভেলে ছিলাম, টিচাররা যখন বার্ষিক পরীক্ষার পরে খাতা দেখাইতো, অনেক সময় টিচাররা বলতো যে হচ্ছে অমুকে হচ্ছে হাইয়েস্ট পাইছে, তাহলে দেখো ওর মতো নাম্বার পাইতে গেলে তোমাকে কি কি করতে হবে। আমাদেরকে হচ্ছে যে 99 পাইছে বা যে 100 পাইছে তার খাতাটা খুলে দেখাই দিত, দেখো দেখো এইভাবে এভাবে লিখলে ভালো নাম্বার পাওয়া যায়। তো পেপারের ক্ষেত্রেও তাই। আপনি একটা একটা যদি পেজ পেপার ধরে কাজ করেন, আপনি একটা ধারণা পাবেন যে না, আমাকে এই রিলেটেড যদি কাজ করতে হয় তাহলে আমাকে কাজটা এইভাবে সাজাইতে হবে। আপনি কিন্তু ওই পেপারটা কপি করবেন না, আপনি জাস্ট ওদের যে প্রসিডিউরটা ফলো করবেন। অনেক সময় ওদের মেথডসটা ফলো করতে পারেন, বা দেখা যাচ্ছে রেজাল্ট সেকশনটা ফলো করতে পারেন। এভাবে কাজ করার সময় একটা বেস পেপার থাকে। অ্যান্ড ফলোইং দ্য বেস্ট পেপার যেটা বললাম, প্রথম একটা বেস্ট পেপার কালেক্ট করবেন, এবং অবশ্যই সেটা অ্যানালাইসিসের মাধ্যমে কালেক্ট করা পসিবল। প্রচুর অ্যানালাইসিস করতে হবে, প্রচুর প্রয়োজনীয় অ্যানালাইসিস করতে হবে। অ্যান্ড প্রাথমিক পর্যায়ে আপনি যখন কাজ করতে যাবেন, ওই যে আমাদের মিটিং এক ভাই বলছিলেন যে প্রথম দিকে একটা যখন পেপার পড়বেন কিছুই মাথায় ঢুকবে না। ওই পেপারটা 2 বার 3 বার 4 বার পড়ার পরে দেখা যাচ্ছে যে কিছু কিছু জিনিস আপনি বুঝতে পারতেছেন। প্রথমে আমি একটা বিষয় বলছিলাম যে কনসেপ্ট ক্লিয়ারেন্স, হ্যাঁ। তো যখনই একটা পেপার পড়তে যাবেন এবং একটা অজানা টপিকের সাথে সাথে আপনি মানে অজানা টপিকের সম্মুখীন হবেন, তখন আপনাকে ওই টপিকটা গুগলে সার্চ দিয়ে, আপনার যদি বই থাকে বই সাধারণত আমরা ঘাটাঘাটি করি না, গুগলে ঘাটাঘাটি করি। গুগলে যে সার্চ করে ওই টপিক সম্পর্কে কিছু ধারণা নিয়ে আসবেন। ব্রড ধারণা নেওয়ার দরকার নেই, বেসিক কিছু ধারণা ক্লিয়ার করে আসবেন। যদি ব্রড ধারণা নেওয়ার মতো টাইম আপনার কাছে থাকে তাহলে অবশ্যই ব্রড ধারণা নেবেন। নলেজ গ্যাদার করা তো কোনো খারাপ জিনিস না, তাই না? যত বেশি নলেজ গ্যাদার করবেন, যত বেশি টাইম নিয়ে নলেজ গ্যাদার করবেন, তত বেশি আপনার রিসার্চটা ফ্রুটফুল হবে এবং আপনি সাকসেস রেটটা পাবেন। এই মোটামুটি আমার মনে হয় সম্ভবত প্রায় 1 ঘন্টার কাছাকাছি আমরা কথা বলছি। আমি আমার নলেজ থেকে টুকটাক নলেজ আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করছি। অ্যান্ড আমার দেখা যাচ্ছে কথা বলার ধরনে বা আমি যেভাবে বোঝানোর চেষ্টা করছি, অনেকেই হয়তো বুঝবেন, অনেকেই হয়তো বুঝবেন না। যদি আহ, মানে আপনারা বুঝে থাকেন আমার কথাগুলো তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি না বুঝে থাকেন তাহলে আসলে আহ, এটা মানে আমার আসলে করার কিছু নাই। আমি আমার পক্ষে যতটুকু সম্ভব, আমার পক্ষে যতটুকু এফোর্ট দিয়ে বোঝানো পসিবল, আমি ততটুকু এফোর্ট দিয়ে বোঝানোর চেষ্টা করছি। খুব ভালো হয়েছে প্রেজেন্টেশনের স্লাইডগুলো একটু ব্রডলি রেডি করলে, দেখা যাচ্ছে যে এই এক একটা পয়েন্ট নিয়ে একটু ডিসক্রাইব করলে স্লাইড আকারে সব থেকে বেটার হতো, বাট সময় স্বল্পতার কারণে আমি পারছি না, যার কারণে দেখা যাচ্ছে যে এভাবেই কথা বলে বিষয় সেগুলো শেয়ার করতে হচ্ছে। অ্যান্ড আমি এটা আগেও বলছিলাম মিটিংয়ে যে আমার পেপার এখনো পাবলিশ হয় নাই, দ্যাটস ওয়াই দেখা যাচ্ছে যে